শিমুল ফুল লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমুর। পর্ব ১৫। বসন্তের কোকিল তার সুরেলা কণ্ঠ দিয়ে প্রেমের বার্তা বলে বেড়ায়। পুষ্পদের নারিকেল গাছের ডালে বসে একটা কোকিল তার কুহু কুহু ডাকে চারপাশ মুখরিত করে দিচ্ছে। এই মধুর ডাক পুষ্পর মন আরও বিষিয়ে দেয়। অন্তরে কেরোসিন ঢেলে যেন আগুনের জ্বলন বাড়িয়ে দিচ্ছে। পুষ্প বাথরুমের ফ্লোরে বসে মুখে ওড়না চেপে ধরে। এটা কি শুনল? তার শিমুলের ম্রার অবস্থা কিভাবে হলো? কোনোভাবে কি শিমুল সুইসাইড করতে চেয়েছিল? না, তার শিমুল এত অবুঝ না, তার শিমুল তো বুঝদার। আর এই দুনিয়ায় পুষ্পকে একা রেখে চলে যাবে কেন? পুষ্প ফুপিয়ে কেঁদে কেঁদে উপলব্ধি করল শিমুলের কিছু হলে পুষ্প নিজেও মরে যাবে। পুষ্প পুরো খবর শুনেনি। রোকসানা শিমুলের কথা বলেই হয়তো আগ্রহ দেখায়নি, তাই ওই চাচি ও আর কিছু বলেনি। কিন্তু পুষ্প যে শুনতে চেয়েছিল, তার কলিজাটার কি হল? শব্দ করা ছাড়া পুষ্প চিৎকার করে উঠে। বুক আর গলা যেন ফেটে যাচ্ছে। দেয়ালে মাথা আঘাত করে ফিসফিস করে বলল, আল্লাহ, শিমুলের যেন কিছু না হয়। শিমুলের কিছু হলে আমি মরে যাব। আমার শিমুল। পুষ্পর বুকে আগুন জ্বলছে। ইচ্ছে করছে ছুটে শিমুলের কাছে চলে যায়। মোবাইল করে যে খবর নেবে তারও উপায় নেই। রোকসানা মোবাইল লুকিয়ে রাখে। পুষ্প নিজে নিজেই মাথা দুদিকে নাড়িয়ে বিড়বিড় করে বলে, আমি তো তোমাকে খুব ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না। রোকসানা পুষ্পর রুমে আসে। রুমে না পেয়ে বাথরুমে নক করে। পুষ্প গলা স্বাভাবিক করে বলল, আসছি আম্মাগু। পুষ্প উঠে দাঁড়ায়। চোখ মুছার সাথে সাথেই চোখ থেকে আবার পানি গড়িয়ে পড়ে। মনটাকে কোনোমতেই বুঝাতে পারছে না শিমুল ঠিক হয়ে আবার তার কাছে আসবে। উল্টাপাল্টা চিন্তায় দম আটকে আসে। পুষ্পর ইচ্ছা করে সে নিজেও মরে যাক। শিমুলের কিছু হলে সে সইতে পারবে না, তার চেয়ে ভালো পুষ্পই আগে মরে যাক। এখন কি অবস্থায় আছে কে জানে? পুষ্প ঠোঁট কামড়ে ধরে। কিছুক্ষণ পরে জিভে ননতা স্বাদ পায়। ঠোঁট কেটে রক্ত ঝরছে। পুষ্পর কোনো হেলদোল নেই, হৃদয়ের রক্তক্ষরণের কাছে এটা যে সামান্য। সে চোখে মুখে পানি দিয়ে রুমে যায়। পৃথিবীর বুকে পুষ্প এখন ভীষণ অসহায়, প্রিয় মানুষকে হারানোর ভয়ে কাতর। শিমুল সোজা হয়ে শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। চেহারা ফ্যাকাশে দেখাচ্ছে। রাবেয়া বেগম পাশে বসে ঘুনঘুনিয়ে কাঁদছে। শিমুল মাথাটা কাত করে মায়ের মুখের দিকে তাকায়। রাবেয়া দেখে বলে, আব্বা, তোর কি বেশি কষ্ট হচ্ছে? শিমুল কিছু বলে না, তাকিয়ে থাকে। কিভাবে বুঝাবে তার দেহের কষ্ট থেকে মনের কষ্ট বেশি গভীর? তারপরও মায়ের মুখের দিকে তাকিয়ে আলতো করে হাসার চেষ্টা করে বলল, না মা, এখন ভালো লাগছে গি। রাবেয়া শিমুলের মাথায় হাত বুলিয়ে দেয়। তার স্বামীর উপর খুব রাগ হয়। কি দরকার ছিল এই রাজনৈতিক কাজে শিমুলকে জড়ানোর? প্রতিটি মুহূর্তে তার বুকটা ভয়ে হাহাকার করে। শিমুল চোখ বন্ধ করে শুয়ে থাকে। গত ৪ দিন থেকে শিমুল ঠিকমতো খাওয়া, ঘুম সব বাদ দিয়ে শুধুমাত্র পুষ্পর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। কিন্তু কোনোভাবেই যোগাযোগ সম্ভব হয়নি। এত ভালোবাসা এভাবে ভুলে যাবে কিভাবে? শিমুল পাগলের মতো হয়ে যায়। কিন্তু ১ মিনিটের জন্য পুষ্প কথা বলে না। কথা বলার উপায় নেই যে। নির্বাচনের দিন শিমুল সবার সাথেই একসাথে কেন্দ্রে ছিল। তবে মন ছিল উদাসীন। সারা গায়ে হাহাকার মেখে দাঁড়িয়ে ছিল কেন্দ্রের বাহিরে। যখন ফলাফল ঘোষণা করা হয় তখন তার আব্বা শওকত হাওলাদার চেয়ারম্যান নির্বাচিত হয়। সবাই যখন আনন্দ উল্লাস করছিল তখন প্রতিপক্ষ দলের লোক শিমুলের মাথায় আর পেটে আঘাত করে বসে। রড দিয়ে মাথায় আঘাত করে আর ছুরি দিয়ে পেটে। শিমুল যে উদাসীন ছিল এটা বোধহয় তারা লক্ষ্য করেছিল, তাই তো বলিষ্ঠ দেহের অধিকারী শিমুলকে আঘাত করার সুযোগ পেয়েছে। তা না হলে শিমুলের হুঙ্কারে এসব চেলাপেলা পালিয়ে দিশা হারায়। মুহূর্তেই সব আনন্দ চিৎকারে পরিণত হয়। চেয়ারম্যান ছেলেকে নিয়ে ছুটে হাসপাতালে। মাথার আঘাতটা বেশি গভীর। কপালের বা পাশে ৫টা সেলাই লেগেছে। পেটে বেশি কাটতে পারেনি, তাই একটা সেলাই করে দিয়েছে। কপালের আর পেট থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সিটি স্ক্যান করে দেখা হয়েছে মাথার ভেতরে কোনো ক্ষতি হয়নি। কালকে সকালে ডিসচার্জ দেয়া হবে। সবাই একে একে দেখা করে যাচ্ছিল। এত কষ্টের মাঝেও পুষ্পর জন্য শিমুলের মন ব্যাকুল হল। এই সব ব্যথা অতিক্রম করে বুকটা পুষ্প পুষ্প করে কেঁদে উঠে। মনে মনে বলল, আমার এত কষ্ট হচ্ছে জান, তুই একবারও খবর নিলি না? অথচ পুষ্প সারা রাত ঘুমাতে পারল না। কারো কাছে কোনো খবর পাওয়ার উপায় নেই, শিলার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। অসহায় হয়ে বসে থাকে।
সেদিন দেখে ফেলার পর থেকে রোকসানা এই বাহিরের দিকের দরজায় তালা দিয়ে রাখে। তার শিমুল ঠিক আছে কিনা এটাও জানতে পারছে না। পাগলের মতো ফ্লোরে গড়াগড়ি খেয়ে কাঁদে। মাথার চুল টেনে ধরে রাখে। সকালে মিজান শেখ নামায় পড়তে যায়। রোকসানা তখনও ঘুমে কাদা। পুষ্প আর কোনো উপায় না দেখে মনে সাহস নিয়ে একছুটে শিলাদের বাড়ির পথ ধরে। শিলা তখন ঘুমাচ্ছে, পুষ্প ডেকে তুলে। এত সকালে পুষ্পকে দেখে শিলা বুঝতে পারে। আমি কালকেই যেতে চেয়েছিলাম শিলার কাছে এসে পুষ্প শব্দ করে কেঁদে দেয়। পুষ্প, শিমুল ভাইয়ের কি হয়েছে? শিলা হাত ধরে পুষ্পকে বসাতে চায়। পুষ্প মাথা নেড়ে বলল, বসব না, লুকিয়ে আসছি। শিমুল ভাইয়ের কি হয়েছে বল। ভালো আছে তো? পুষ্প বলতে বলতে শিলার হাত ধরে কাঁদে। শিলা তার হাতের মুঠোয় পুষ্পর হাতের কম্পন টের পায়। এই মেয়েটাই আগে শিমুলকে জমের মতো ভয় পেত, খুব অপছন্দ করত। আর এখন শিমুলের জন্য কত পাগল, কত কষ্ট সহ্য করছে। এটাই বুঝি ভালোবাসা, পাগল বানিয়ে ছাড়ে। ভোটার কেন্দ্রে শত্রুরা আঘাত করেছে পুষ্পর মুখে খেলে যায় একরাশ ভয়। বেশি? হ্যাঁ। ভাইয়া বলল মাথায় 5টা সেলাই লেগেছে কবে বাড়িতে আনবে? আজকে আনার কথা পুষ্প অনুনয় করে বলল, আমাকে একবার দেখা করার ব্যবস্থা করে দে প্লিজ বেচারা অসুস্থ, কিভাবে দেখা করবে? ভালো থাকতে পাগলের মতো ঘুরেছে তোর সাথে দেখা করতে, তুই করিসনি প্লিজ আচ্ছা, ভাইয়াকে বলে দেখি কি বলে। যদি দেখা করে তাহলে আমি তোদের বাড়িতে যাব, আর দেখা না করলে যাব না আচ্ছা পুষ্প আর দেরি করে না। শিমুল সুইসাইড করেনি শুনে মনটা শান্ত হয়। পুষ্পর শিমুল বেঁচে আছে। পুষ্প আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। জলদি বাড়ি যায়, ফজরের নামায় পড়ে শিমুলের সুস্থতায় 2 রাকাত নফল নামায় পড়ে নেয়। সারাটাক্ষণ জানালার ধারে বসে থাকে। কিন্তু শিলা আসে না। তাহলে কি শিমুল দেখা করবে না? পুষ্পর কষ্ট কেউ বুঝল না। কিছুক্ষণ পরে শিলা আসে, জানালা দিয়ে চুপি চুপি বলে যায়, দুপুর 3টায় শিমুল তাদের বাড়িতে আসবে। শিমুল তার রুমে বিছানায় শুয়ে আছে। 10টার দিকে তারা বাড়িতে এসেছে। শিমুলের মাথায় চিনচিন করে ব্যথা করছে, যার কারণে দাঁড়িয়ে বা বসে থাকা কষ্ট হচ্ছে। এই এত কষ্টের মাঝে সুখের খবর হলো পুষ্প দেখা করবে। তার পাখি নাকি পাগলের মতো কেঁদেছে। পুষ্প তার দুঃখে কেঁদেছে, এটা শুনে শিমুলের অন্যরকম সুখ অনুভূতি হয়। তার খুব অসুস্থ লাগছে, কিন্তু তার ফুলের ডাকে যে সাড়া দিতেই হবে, না হলে শান্তি পাবে না। দুপুরে বাড়ি থেকে এক প্রকার লুকিয়েই বের হতে হল। তিয়াস বাইক চালাচ্ছে আর শিমুল পিছনে বসে আছে। পুষ্প দুপুরে ভাত খেয়ে চুপচাপ ঘুমানোর ভান ধরে বিছানায় শুয়ে থাকে। রোকসানা এসে পুষ্পকে ঘুমিয়ে থাকতে দেখে নিজেও গিয়ে একটু শোয়। কিছুক্ষণ পরে পুষ্প আস্তে করে উঠে বসে চুপি চুপি পা টিপে টিপে বাড়ি থেকে বের হয়। এই প্রেম তাকে কত সাহসী করেছে। শিমুলকে কাছে থেকে দেখার অদম্য ইচ্ছা মাথা খেয়ে ফেলছে। পুষ্প যখন শিলাদের বাড়িতে গিয়ে পৌঁছায় তখনও শিমুল আসেনি। পুষ্প চুপচাপ শিলার রুমে বসে। মিনিট 5 মাঝেই বাইকের শব্দ শোনা যায়। পুষ্পর বুকটা তখন কেঁপে কেঁপে জানান দেয় সুখ পাখির আগমনের বার্তা। শিমুল তিয়াসের রুমে বসে। তিয়াস আর শিলার রুম পাশাপাশি। তিয়াস শিলার দরজা খুলে ওই রুমে যায় আর পুষ্প এই রুমে আসে। শিমুল পুষ্পকে দেখে উঠে দাঁড়ায়। হঠাৎ করে বুঝতে পারে পুষ্পকে দেখে তার মনটা সুস্থ হয়ে গেছে। এই মেয়ের সাথে দেখা করার জন্যই কত পাগলামি। পুষ্প দাঁড়িয়ে শিমুলকে দেখে, মাথায় ব্যান্ডেজ করা শিমুল তার দিকে তাকিয়ে আছে। পুষ্পর বুকটা ভরে যায়। কালকে ওই খবরটা শুনে মনটা কত কি ভেবে ফেলেছিল। এখন শিমুল তার সামনে দাঁড়িয়ে। পুষ্পর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তারপর ছুটে গিয়ে শিমুলকে জড়িয়ে ধরে। আহা, এই বুকে এত শান্তি কেন? দুনিয়ার সব শান্তি যেন শিমুলের বুকে জড়ো করা। পুষ্প কেঁদে কেঁদে বলে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম শিমুল 2 হাত দিয়ে শক্ত করে পুষ্পকে নিজের বুকে মিশিয়ে নিতে চায়। তার গলার স্বরও কাঁপে। কেন? পুষ্প শিমুলের বুকে নাক ঘষে বলল, যদি হারিয়ে ফেলতাম শিমুল অভিমানী গলায় বলে, মরে গেলেই ভালো হতো। সেদিন না বললি মরে যেতে সেটা তো মন থেকে না কই থেকে? পুষ্প কিছু বলে না। শিমুলের চোখের দিকে তাকিয়ে থেকে বলে, আমি ভেবেছিলাম আপনি কি না কি করে ফেলেছেন শিমুল পুষ্পর মুখটা উপরে তুলে বলল, সুইসাইড। পুষ্প কিছু না বলে তাকিয়ে থাকে।
শিমুল পুষ্পর দিকে তাকিয়ে বলে, আমার ফুলকে রেখে সুইসাইড করব কেন? সুইসাইড কোনো সমাধান না। তাছাড়া আমার ভালোবাসায় আমার বিশ্বাস আছে গি। মাথায় আর কোথায় কেটেছে গি? শিমুল টি-শার্ট উঠিয়ে পেটের ক্ষত দেখায়। তা দেখে পুষ্প আবার কাঁদে। শিমুলের মাথার ব্যান্ডেজে হাত রেখে বলল, বেশি ব্যথা করছে জান? শিমুল পুষ্পর কপালে চুমু খায়। সত্যি করেই বলি, এতক্ষণ চিংচিং করে ব্যথা করছিল, এখন আমার ফুলটার কাছে এসেছি তো সব ব্যথা উধাও হয়ে গিয়েছে গু। পুষ্পর চোখ দিয়ে পানি পড়ে। এই ছেলেটা এত ভালো কেন? পাগলের মতো কেন ভালোবাসতে হবে? বেশি ভালোবাসলে যে হারিয়ে যেতে হয় এটা কি শিমুল জানে না? আপনার কিছু হলে আমি মরেই যেতাম গে। কিছু হয়নি উ। পুষ্প ঠোঁট ফুলিয়ে তাকিয়ে থাকে, শিমুল আলতো হেসে ঠোঁট টেনে দেয়। শিমুল ভাই, আমরা বোধহয় আর এগিয়ে না গেলেই ভালো উ। শিমুল পুষ্পকে ছেড়ে দাঁড়ায়। আবার এক কথা, কেউ মেনে নিবে না গি। শিমুলের মাথা প্রচণ্ড ব্যথা করছে। দাঁড়িয়ে থাকা কষ্টকর সে পুষ্পর হাত ধরে বলল, হাত ছাড়ার জন্য তো হাত ধরিনি জান। হাত যেহেতু ধরেছি শক্ত করে ধরে রাখব যেন আশেপাশের সব বাধা আমাদের হাতের বাঁধন ছাড়াতে না পারে। আমরা সবাইকে আমাদের ভালোবাসার জোরে মানিয়ে নিব। তুই ছেড়ে যাওয়ার কথা বলিস না। তাহলে আমি সত্যিই মরে যাব গু। পুষ্প নিজেও তো শিমুলকে ছাড়া ভালো নেই। মাথা নিচু করে বলল, আব্বা মেনে নিবে না গি। আমি আছি তো। ঠিক সামলে নিব। তুই হাত ছাড়িস না, তুই আমার শক্তি গু। পুষ্প চুপ করে শিমুলের কথা শুনে। শিমুল তার ফুলের গালে হাত রেখে বলল, তুই ছাড়া নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় জান। তোর কষ্ট হয় না? পুষ্প সত্যিটা স্বীকার করে। মাথা দুলিয়ে বলে, খুব কষ্ট হয়, দম আটকে আসে গি। শিমুল হাসে মুখে বলে, ভালোবাসি রে আমার বোকা ফুলরানি গি। পুষ্প আবারও শিমুলের বুকে মাথা রেখে বলে, আমিও খুব ভালোবাসি উ। তারপর থেমে বলে, শিমুল ভাই উ। শিমুল বলে, ভাইটাই বলবি না তো ফিলিংস নষ্ট হয়। এখন থেকে শিমুল বলবি। এবার বল উ। পুষ্প খুব আস্তে করে বলে, শিমুল। শিমুল পুষ্পর মতো করেই আস্তে আস্তে বলে, কি জান উ। আমাকে আপনার বুকে লুকিয়ে নিন না গি। শিমুল হেসে সত্যি সত্যিই পুষ্পকে বুকে লুকানোর ব্যর্থ চেষ্টা চালায়। আর কখনো ছেড়ে যাওয়ার কথা বলবি না। এসব বললে আমার বুকে ব্যথা হয়, মাথা কাজ করে না, নিজেকে পাগল পাগল লাগে। মনে থাকবে? পুষ্প বলে, থাকবে গি। সেদিন কি খুব কষ্ট হয়েছিল তোর? পুষ্প বলে, কোনোদিন? চাচা মারল যে গি। পুষ্প হাসে, আপনাকে কাছে পেতে আরও মার খেতেও রাজি উ। আর কাউকে মারার সুযোগ দেব না গি। শিমুল পুষ্পর মুখে একটা একটা করে অনেক চুমু খায়। নিঃশ্বাস যখন বেসামাল তখন পুষ্পকে বলে, তোকে শুধু ভালোবাসতে ইচ্ছে করে কি? পুষ্প আবেশে চোখ বন্ধ করে থাকে। এই কয়দিনের কষ্ট যেন শিমুল শুষে নিয়ে নিচ্ছে। হাত বাড়িয়ে শিমুলের গলা আঁকড়ে ধরে। স্বল্প হাতের জোরে নিজের দিকে টানে, তারপর খুবই সাহস নিয়ে এই প্রথমবারের মতো আলতো করে শিমুলের হালকা কালচে ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। শিমুল পুষ্পর দেয়া স্পর্শটা অনুভব করে। চোখে চোখ রেখে তাকায়। এই ছোট একটা ছোঁয়ায় শিমুলের ভেতরে সুনামি ভয়ে যায়। ঘন চোখে তাকিয়ে থাকে। পুষ্প আজকে মোটেই লজ্জা পায় না, পা উঁচু করে আবারও চুমু দেয়। এবার শিমুল মাথা নিচু করে একটু ছুঁয়ে দেয়। পুষ্প হাত দিয়ে আরও কাছে টানে। শিমুল পুষ্পর চোখের ভাষা পড়তে পারছে না, এই যেন অন্য নেশাক্ত চোখ। শিমুল পুষ্পর নরম ঠোঁটের মাঝে নিজেকে হারায়। বিষাদের পরের মিলন সত্যিই মধুর। পুষ্পর চোখ বেয়ে গড়িয়ে পড়ে উত্তপ্ত পানি। এই এত এত ভালোবাসা ছেড়ে কি থাকা যায়? শিমুলের জন্য না হয় আরও কষ্ট সহ্য করবে, এমন পাগল পুরুষের ভালোবাসা উপেক্ষা করার সাধ্য তো তার নেই। ২৯ বছরের শিমুলের মনে হয় তার নরম ফুলের অধরের ছোঁয়ার মতো সূক্ষ্ম বুঝি আর কিছুই নেই গু। তখনই শিলা দরজা ধাক্কা দিয়ে বলে, পুষ্প চাচি আসতেছে। বের হও। হঠাৎ শিলার ডাক শুনে দুজনে ছিটকে দূরে সরে যায়। তখনও তৃপ্তির রেশ দুজনের মুখে। শিমুল পাগলকরা চোখে তাকিয়ে থাকে। পুষ্প শিমুলের দিকে তাকিয়ে আবার জড়িয়ে ধরে। আপনাকে ছাড়া বেঁচে থাকতে হলে যেন আমার মরণ হয় গি। শিমুল বলল, আমাকে নিয়েই বাঁচবি তুই। আর মরতে তো তোকে হবেই সুখের মরণ গু। পুষ্প লজ্জায় মাথা নামিয়ে বলে, ঠিকমতো ওষুধ খাবেন ইউ।
আচ্ছা গি। পুষ্প চলে যেতে নিলে শিমুল আবারও পিছন থেকে আঁকড়ে পুষ্পর পিঠ তার বুকে মিশিয়ে নেয়। আবার কবে দেখা করবি? জানি না ঘি। শিলা তারা দিলে পুষ্প বেরিয়ে যায়। শিলার টেবিলে বসে দুইজনে খাতা হাতে নেয়, এমন ভাব যেন লেখাপড়া করছে। রোকসানা দ্রুত গতিতে শিলাদের বাড়িতে আসে। ঘুম ভেঙে পুষ্পকে না পেয়ে কলিজা মুচড়ে উঠেছে। তারপরই ছুটেছে শিলাদের বাড়ি। শিলার টেবিলে দুজন বসে আছে। পুষ্পও চলবে। বললাম না, ভালোবাসার বিষাক্ত কাঁটা একবার ফুটলে আর ছাড়ানো যায় না। প্রেমের মাতাল ছোঁয়ার মতো অনুভূতি আর কিছুই নেই, তখন ভালো মন্দ বিচার করার সময় বা ইচ্ছা কোনটাই থাকে না গু। বাথরুমে কেঁদেছেন? আজকে কি লিখেছি জানি না, চাল ডাল সবজি মিশিয়ে সবজি খিচুড়ি বানিয়ে ফেলেছি। শরিয়ল মন্তব্য করে যাবেন। শিমুল ফুল। লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমুর। পর্ব ১৬। রোকসানা শিলাদের উঠোনে শিমুলের বাইকটা দেখেই যা বুঝার বুঝে গেছে। পুষ্পকে বলল, কখন এসেছিস? পুষ্পর বুকটা কাঁপে। ৫ মিনিট হবে আম্মা ঘু। রোকসানা তীক্ষ্ণ চোখে পুষ্পর দিকে তাকিয়ে থাকে। পুষ্প মায়ের চোখে রাগের ঝলক দেখে শুকনো ঢোক গিলে। কেন এসেছিস? পুষ্প মিথ্যে কথা গুছিয়ে বলল, কয়দিন কলেজে যাচ্ছি না তো, তাই পড়া নিতে এসেছিলাম ঘু। রোকসানা ভেতরটা রাগে ফেটে যায়। ইচ্ছে করছে পুষ্পর চামড়া তুলে রোদে শুকিয়ে নিতে। কি সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলছে। রোকসানা কি এত বোকা? দাঁতে দাঁত চেপে বলে আসলি না? তুমি ঘুমিয়েছিলা আম্মা গু। শিলার আম্মা এসে পাশে দাঁড়িয়েছে। রোকসানা পরের বাড়িতে নিজেদের কথা বাড়াতে চাইল না। পুষ্পর দিকে ইশারা করে বলল, বাড়িতে চলু। পুষ্প শিলার মুখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে তার মায়ের পিছু পিছু বাহির হয়। শিমুল পাশের রুম থেকে মা মেয়ের সব কথা শুনে। পুষ্পর ভয় জড়ানো কণ্ঠ শুনে বলে, আর কয়টা দিন তোকে আর ভয় পেতে হবে না পুষ্প। আব্বাকে খুব শীঘ্রই পাঠাচ্ছি উ। রোকসানা বাড়িতে গিয়ে পুষ্পকে ধরে। তুই আমাকে জন্ম দিয়েছিস নাকি আমি তোকে জন্ম দিয়েছি? পুষ্প মায়ের চোখের বর্ণ দেখে ভয় পায়। তার মা যে আসল ব্যাপারটা ধরে ফেলেছে এটা বেশ বুঝতে পারছে। চুপ করে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। পুষ্পর চুপ থাকা যেন উনার আগুনে ঘি ঢালে। নিজেকে খুব চালাক ভাবিস? তুই গাছের পাতায় পাতায় চললে আমি ওই পাতার শিরায় শিরায় চলি উ। পুষ্প একদম নিশ্চুপ। তার আম্মা এত চালাক, কিভাবে বুঝে গেল? লজ্জা করে না তোর? পুষ্প মাথা নিচের দিকেই করে রাখে। তুই না তোর আব্বাকে কথা দিয়েছিলি, তাহলে আবার শিমুলের সাথে দেখা করতে গেছিস কেন? পুষ্প বলল, আমি শিলার কাছে গিয়েছিলাম আম্মা গু। রোকসানা জোর দিয়ে বলল, ওখানে শিমুল ছিল গু। পুষ্প প্রেমে পড়ে খুব ভালো মিথ্যা বলা শিখে গেছে। না ঘাবড়ে বলল, না কেউ ছিল না গি। রোকসানা চিবিয়ে চিবিয়ে বলল, আমি অন্ধ না চোখ আছে? পুষ্প আবার বলে, সত্যি আম্মা আমি শিলার কাছেই গিয়েছিলাম গে। এত মিথ্যা বলতে পারিস, এই তোর লজ্জা নেই? পুষ্প কি বলবে? মাথা এদিক ওদিক ঘুরিয়ে তাকায়। রোকসান পুষ্পর এই নির্লিপ্ততা দেখে বলে, চেয়ারম্যানের ছেলের কাছে যাস তাই না? কিভাবে ভাবলি শিমুলের মতো ছেলে তোকে বিয়ে করবে? শরীর দেখে পাগল হয়েছে বুঝেছিস? শরীর পাওয়ার জন্য এসব ভাওতাবাজি। অভিনয় করে মন গলায়, তারপর চাহিদা মিটে গেলে ছুঁড়ে ফেলতে একবার ভাববে না। তোকে চিনবেও না। তখন কি করবি তুই? শিমুলের নামে এই নোংরা কথাগুলো পুষ্পর সহ্য হল না। সামনে দাঁড়ানো মহিলাটাকে শত্রু মনে হল। তেরা গলায় বলল, শিমুল এমন না গি। শিমুল কেমন? পুষ্প কথা বলে না। রোকসানা বলে, এত বড় হয়ে গেছিস যে পুরুষের সান্নিধ্য লাগবে তাই না? নিজেই পুরুষ খুঁজে নিয়েছিস। নিজের মায়ের মুখে এমন কথা শুনে পুষ্পর খুব লজ্জা লাগে। কিছু বলার ভাষা খুঁজে পায় না। দাঁড়া, তোর বিয়ের ব্যবস্থা করছি গি। পুষ্প হঠাৎ করেই ফুঁসে উঠে বলল, শিমুলকে ছাড়া কাউকে বিয়ে করব না গে। রোকসানা পুষ্পর চুলে ধরে বলে, বিয়ে করে ভালোও বলবি উ। পুষ্প সমান্তালে তর্ক করে, করব না বিয়ে। কি করবা? যা করা দরকার উ। আমাকে জোর করে বিয়ে দিতে চাইলে আমি বিষ খেয়ে মরে যাব, তাও শিমুলকে ছাড়া কাউকে বিয়ে করব না গে। রোকসানার রাগ আকাশ ছুঁয়ে যায়। নিজের মেয়ের এই অধপতন সহ্য হয় না। ইচ্ছা করে মেরে মাটি চাপা দিয়ে দিতে। পুষ্পর চুলের মুঠি ধরে সজোরে দেয়ালের সাথে আঘাত করে।
পুষ্প চিৎকার করে উঠে। রোকসানা থামে না, পরপর ৩টা আঘাত করে পুষ্পকে ছাড়ে। পুষ্প দেয়াল ঘেঁষে ফ্লোরে বসে পড়ে, হাত দিয়ে কপাল চেপে ধরে। কপালে কেটে রক্ত বের হচ্ছে। পুষ্প শব্দ করে কেঁদে দেয়। রোকসানা তখন বিছানায় পড়ে কাঁদছে। সব অভিযোগ পুষ্পর প্রতি। উনার আহাজারিতে ঘর নীরব হয়ে যায়, পুষ্প ব্যথায় কাঁদতে ভুলে যায়। কপাল বেয়ে রক্ত পড়ে, অথচ পুষ্প মায়ের আহাজারি দেখছে। তার হঠাৎ করেই মনে হল, এই দুনিয়া বড়ই কঠিন। মরে গেলেই বুঝি শান্তি। শিমুল রাতে ঘুমাতে পারে না। সারা শরীর কেমন জ্বালাপুড়া করছে। পুষ্পকে মনে পড়ে বুকটা অসহনীয়ভাবে জ্বলে। বারবার শুধু মনে হয় পুষ্প ভালো আছে তো, পুষ্প যে তাকে কত বেশি ভালোবাসে তা শিমুলের বোঝা হয়ে গেছে। আজকে পুষ্প নিজ থেকে শিমুলকে ছুঁয়ে দিয়েছে। যখন বারবার শিমুলকে আঁকড়ে ধরছিল তখন শিমুলের ইচ্ছা করছিল ঠিক বুকে ঢুকিয়ে নিয়ে আসতে। মেয়েটা তার জন্য এত কষ্ট সহ্য করছে, এর বদলে যদি আল্লাহর নামে কবুল করতে না পারে তাহলে হবে না। পুষ্পকে ভালোবাসায় পূর্ণ করতে হবে। চোখের পানির দাম দিতে হবে। তা না হলে যে শিমুল প্রেমিক হিসেবে ব্যর্থ। শিমুল সকালে নাস্তার টেবিলে নাস্তা করতে যায়। উদ্দেশ্য পুষ্পর ব্যাপারে কথা বলা। শিমুলকে দেখে মজিব হাওলাদার বলে, দাদা, একটা মেয়ে দেখেছি তোর জন্য। দাদার মুখে এমন কথা শুনে শিমুল চমকে যায়। মাথা ঘুরিয়ে তার আব্বার দিকে তাকায়। শওকত হাওলাদার নির্লিপ্তভাবে নাস্তা করছে। তার মানে পুষ্পর কথা তার দাদাকে বলেনি। সে তার আব্বাকে বলল, আব্বা, আপনাকে কিছু বলেছিলাম গু। শওকত হাওলাদার শিমুলের দিকে তাকিয়ে বলল, তোমার মুখে এসব কথা যেন আর না শুনি গি। শিমুলে মুখের খাবার গিলতে ভুলে যায়। চোখের আকৃতি ইতোমধ্যে বড় আকার ধারণ করেছে। তার আব্বার দিকে তাকিয়ে বলল, কিন্তু আব্বা গু। শওকত হাওলাদার চায়ের কাপে চুমুক দিয়ে শিমুলের কথার মাঝেই বলেন, যা বলেছ সব ভুলে যাও। শিমুল অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। তার আব্বার কথা সে বিশ্বাস করেছিল, কিন্তু উনার মুখেই এখন উল্টা কথা। মজিব হাওলাদার বলেন, শিমুল কিসের কথা বলে শোকত? শওকত হাওলাদার বলেন, আপনার নাতির মনে রং লাগছে আব্বা। যেই সেই রং না হোটেলের মালিক মিজানের মেয়েরে বিয়ের রং। মজিব ভ্রু কুঁচকে শিমুলের দিকে তাকায়। আর শিমুল বিস্ময় নিয়ে তার আব্বার এমন কথাগুলো হজম করে। মিজান চাচারা গরিব না মধ্যবিত্ত ফ্যামিলি। এমন অবজ্ঞা করে কথা বলতে হবে কেন? শওকত টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। সাথে সাথে শিমুলও উঠে দাঁড়ায়। তার কণ্ঠে না চাইতেও তেজ চলে আসে। আপনি বলেছিলেন আমার ইচ্ছার গুরুত্ব দিবেন গু। আজায়গায় কুজায়গায় পছন্দ করলে কি গুরুত্ব দিতে হবে? আমাদের বংশের একটা নাম আছে না, নাম অনুযায়ী জায়গায় যাইতে হয়। পাশ থেকে শিমুলের বুবু পেশকারা বেগম বললেন, আর জায়গা পাইলি না, ছিহু ছিহু। মজিব হাওলাদার বলেন, ঢাকা যা, ঘোরাফেরা করে আয়, এসব মন থেকে উড়ে যাবে গু। সবার কথাগুলো শিমুলের বিষের মতো লাগে। এমনিতেই পুষ্প খারাপ অবস্থায় আছে, এখন সবার কথাগুলো মাথায় লাগছে। গলার স্বর নমনীয় করার চেষ্টা করে সে তারা আব্বাকে বলে, আমি পুষ্পকেই বিয়ে করব। আপনি প্রস্তাব নিয়ে যান। শওকত হাওলাদার শান্ত গলায় বলেন, এসব আশা ছেড়ে দাও। এই মেয়েকে নিয়ে আর একটা কথাও বলবে না ঘে। শিমুল কিছু বলার আগেই তিনি চলে যায়। মজিব হাওলাদার বলেন, তোর জন্য চাঁদের মতো মায়া পাইছি। বিয়েটা করে নে। সুন্দরী বউ ঘরে থাকলে আর কারো কথা মনে পড়বে না ঘে। শিমুল বুঝতে পারে ঘরের মানুষ কেউ তার পছন্দে খুশি না। দাদার কথা শুনে তেতে উঠে বলে, তোমার এত পছন্দ হলে তুমিই বিয়ে করে নাও। শিমুল তার রুমে চলে যায়। নিজেকে অসহায় লাগছে। সমাজ, বংশ, অহংকার এসবের তুপে তার ভালোবাসা হারাতে পারে না। যে কোনোভাবে হোক পুষ্পকে তার করে নিবেই। এ সময় পেশকারা আসে। শিমুলকে বলে, ভাই, সত্যি কই রাখত? মিজানের বাড়িতে গিয়া কিছু খাইছিলি? শিমুল অবাক হয়ে বলল, কি খেতে যাব? আমার মনে হয় তোরে খাবারের সাথে কিছু খাওয়াইয়া তাবিজ করছে। তা না হলে হাওলাদার বাড়ির পোলা ওই বাড়িতে যাইব কেন? বুবুর চিন্তা ভাবনা দেখে শিমুল অবাক হয়। রুম থেকে ঠেলে তার বুবুকে বের করে বলে, তোমার মন মানসিকতা এত নোংরা কেন? বিয়ে করব বলেছি, করবই। এত কথা মজা লাগে না। যাও। এলাকার ডাক্তারকে ডেকে আনা হয় শিমুলের সেলাই ড্রেসিং করানোর জন্য। উনি এসে কাজের ফাঁকে ফাঁকে অনেক কথা বললেন।
এক পর্যায়ে বললেন, কালকে মিজান কাকার মেয়ের মাথাও কেটে গিয়েছিল। আমার কাছেই নিয়ে আসছে সেলাই করার জন্য। বাবা কি শক্ত মেয়ে, সেলাই করলাম, একটু উহু পর্যন্ত করল না। চুপ করে বসেছিল উ। শিমুল চমকে উঠে বলে, কিভাবে কেটেছে? মিজান কাকা নিয়ে এসেছিল, উনিই বলল, বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে কেটেছে গিয়ে। শিমুলের বুকটা দুমড়েমুচড়ে হাহাকার করে উঠে। বুকে রক্তক্ষরণ হয়, নাকের ডগা অদৃশ্যভাবে কেঁপে উঠে। নিজেকে খুব অসহায় লাগে, শিমুলের জন্য এত মার খাচ্ছে অথচ শিমুল কিছুই করতে পারছে না। কিভাবে কেটেছে এটা বুঝতে একটুও কষ্ট হয় না। উনারা কি আদৌ বাবা মা এভাবে কেউ মারে? তাদের উপর শিমুলের খুব রাগ হয়। রাগ হয় নিজের উপরেও। শিমুল তার মা রাবেয়াকে ডাকে। তিনি আসলে উনার কোলে মাথা রেখে শুয়ে বলে, মা তুমিও কি আমার পছন্দের বিপক্ষে? ছেলের ব্যথাতুর মুখটা দেখে রাবেয়ার ভালো লাগে না। তোর পছন্দেই আমার পছন্দ। আমার ক্ষমতা থাকলে আজকেই তোকে বিয়ে করিয়ে দিতাম গে। মায়ের কথা শুনে শিমুলের ভালো লাগে। একটা মানুষ তো আছে যে কিনা শিমুলের পছন্দের পক্ষে। আব্বাকে একটু বুঝাও না মা। ওরা না হয় একটু কম বড়লোক। তাতে কি, আমি তো বউ আনব, শ্বশুর বাড়ির বড়লোকি দিয়ে কি করব? রাবেয়া দীর্ঘশ্বাস ফেলে। এই বাড়ির লোকের যে চাই ক্ষমতা আর পয়সা। কিন্তু তারপরেও ছেলেকে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা বলবো উ। সারাদিন শিমুল তার আব্বার অপেক্ষা করে। চেয়ারম্যান হয়েছে বিধায় এমপি সাহেবের সাথে দেখা করতে গিয়েছে। গভীর রাতে বাড়ি আসে। খাওয়া দাওয়ার পরে শিমুল উনার রুমে যায়। রাবেয়া বিছানা ঠিক করছেন, শোকত হাওলাদার টিভি ছেড়ে খবর দেখছে। শিমুল পাশে দাঁড়িয়ে বলে, আব্বা গু। শোকত হাওলাদার টিভির দিকে তাকিয়ে বলে, তুমি কি আবার আগের কথাগুলোই বলতে এসেছ শিমুল? শিমুল বলে, আমি জলদি বিয়ে করতে চাই উ। শোকত বলেন, মেয়ে ঠিক করে ফেলেছি উ। আমি পুষ্পকে বিয়ে করব উ। শোকত হাওলাদার ঠান্ডা চোখে তাকায়। পুষ্পকে বিয়ে করলে হোটেলে ফ্রি ভাত খেতে পারবে, এর বেশি কিছু না। আর যে মেয়ে ঠিক করেছি তাকে বিয়ে করলে তোমার ক্ষমতা বাড়বে গি। শিমুল রেগে যায়। তাকে কিনা ক্ষমতার লোভ দেখায়? আমার পুষ্প হলেই চলবে, ক্ষমতা লাগবে না গি। শোকত ছেলের নির্লজ্জতা দেখে অবাক হয়। এমপির সাথে সম্পর্ক করার এত বড় সুযোগ হাতছাড়া করা বোকামি। কিন্তু ছেলের কথা শুনে তারও চোয়াল শক্ত হয়ে আসে। আমি যেখানে বলবো সেখানেই বিয়ে হবে। রাত হয়েছে, ঘুমাতে যাও উ। শিমুল যায় না। ঘাড় ত্যাড়া করে দাঁড়িয়ে থাকে। রাবেয়া এগিয়ে আসে। স্বামীর পাশে দাঁড়িয়ে নিচু স্বরে বলল, শিমুলের যখন এত পছন্দ তাহলে একটু ভেবে দেখেন না। সংসার তো ওই করবে গ। রাবেয়ার কথা শুনে শোকত হাওলাদারের মেজাজ তরতরিয়ে বাড়ে। রাবেয়ার দিকে তাকিয়ে ঠাস করে এক চড় বসিয়ে দেয়, যেন শিমুলের রাগ রাবেয়ার উপর ঝাড়ে। রাবেয়া গালে হাত দিয়ে ছলছল চোখে তাকিয়ে থাকে। শোকত হাওলাদার শাসিয়ে বলে, ছেলেকে একদম লাই দিবি না। যদি লাই দিয়েছিস তাহলে 3 কথা শুনবি। মনে থাকে যেন উ। শিমুল চিরবিরিয়ে বলে, আব্বা আপনি আমার মাকে মারলেন কেন? খবরদার মার গায়ে হাত তুলবেন না গি। শোকত বলেন, কি করবি হাত তুললে? তোর রুমে যা। আর ছোটলোকের ভূত মাথা থেকে নামাগি। রাবেয়া ছেলের রাগী চেহারার দিকে তাকিয়ে ঠেলে শিমুলকে বের করে দেয়। শিমুল রুমে এসে বসে। রাগে তার হাত কাঁপছে। কাপা কাপা হাতেই সিগারেট ধরায়। সারারাত ঘুমাতে পারে না। তার পুষ্প ভালো নেই, প্রতিনিয়ত কষ্টে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে। এই কষ্ট পাওয়ার মূলে আছে শিমুল, অথচ শিমুল কিছুই করতে পারছে না। একবার ভাবে পুষ্পর সাথে দেখা করতে যাবে, কিন্তু পুষ্পর বাবা মা দেখলে যদি আবার মারে, ইচ্ছেটা বহু কষ্টে ধামাচাপা দিয়ে চুপচাপ বিছানায় বসে থাকে। পুষ্পর আব্বা পুষ্পকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। একটা সেলাই লেগেছে। মিজান শেখের বুঝতে দেরি লাগেনি এটা যে রোকসানার আঘাতের কারণেই কেটেছে। পুষ্পর নীরবতা আর রোকসানা আঁচলে বারবার চোখ মুছে যাচ্ছে। মিজান শেখ আর কিছু বলে না। পুষ্প যে শিমুলকে ভুলতে পারেনি এটা তিনি বুঝে। কিন্তু কিছু বলে না, লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। পুষ্পর সাথে রোকসানা কথা বন্ধ করে দিয়েছে। কিন্তু নিজে নিজেই খুঁচিয়ে খুঁচিয়ে এটা সেটা বলছে, এই কথাগুলো শুনতে পুষ্পর খুব খারাপ লাগে। সারাদিন পুষ্পকে খেতেও বলে না। পুষ্পর কান্না পায় সারাদিন কিছুই খায়নি। রাতে ঘুমানোর সময় হঠাৎ করেই তার ইচ্ছা করছে মরে যেতে। শিমুলকে না পাওয়ার দুঃখ, বাবা মায়ের হাহাকার মিশ্রিত নিঃশ্বাসের শব্দ তাকে পোড়ায়।
এখন মনে হয় সে মরে গেলেই সব শান্ত হয়ে যাবে। সিলিং ফ্যানের দিকে একমনে তাকিয়ে ভাবে কিভাবে ওড়না ঝুলালে ভালো হবে। খাটে চেয়ার রেখে ফ্যান নাগাল পাওয়া যাবে কিনা। চেয়ারম্যান বাড়িতে ছোটবেলা থেকেই ফুলি কাজ করে। ছোট থেকে এখন বড় হয়েছে 15 বছরের মেয়ে। সকাল সকাল গোসল করে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে হাসি হাসি মুখে ড্রয়িং রুমের ফার্নিচার মুছে যাচ্ছে। শিমুল রুম থেকে বেরিয়ে ফুলিকে দেখে বিরক্তিতে চোখ বাঁকায়। ফুলি সর। আর সকাল সকাল সং সেজেছিস কেন? ফুলি শিমুলকে দেখে খুশিতে ঝুমঝুম করে বলে, আরে ভাইজান, আপনি এই পুরান ট্রাউজার পইরা হাঁটেন কেন? বউ আইতাছে, নতুন কাপড় পরেন গিয়া যান। বউ মানে? আব্বা কি পুষ্পকে মেনে নিয়েছে? শিমুল বলল। কার বউ? ফুলি যেন অবাক হয়। মাথায় হাত দিয়া বলে, আল্লাহ গো, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আপনার বউ। এমপি সাহেবের ভাগনির লগে বিয়া ঠিক হইতাছে, জানেন না নাকি? আজকে উনারা আসব। বউ ও নাকি আইব? বিয়ার আগেই জামাইয়ের বাইতো আইতাছে, বেডির শরম নাই। ফুলি আরও অনেক কিছুই বলে, কিন্তু শিমুলের কানে যায় না। দ্রুত পায়ে রান্নাঘরে মায়ের কাছে যায়। হরেক রকমের রান্নার ঘ্রাণে ঘর মৌ মৌ করছে। রাবেয়া ছেলেকে দেখেই বুঝে ফেলে। শিমুলের হাত ধরে টেনে দূরে গিয়ে দাঁড়ায়। শিমুল বলে, এসব কি শুনি মা? আমি কিন্তু আগুন লাগিয়ে দিব গু। রাবেয়ার চোখে পানি টলটল করে। ছেলেকে এমনভাবে দেখতে খারাপ লাগে, কিন্তু তিনি যে অসহায়। শিমুলের দিকে তাকিয়ে বলে, আব্বা আজকে চুপ করে থাক। তুই উল্টাপাল্টা কিছু করলে তোর আব্বা আমাকে তালাক দিয়ে দিবে গু। শিমুল স্তব্ধ হয়ে যায়। তার আব্বা জানে তার মা তার দুর্বল জায়গা, তাই রাবেয়াকে হাতিয়ার বানিয়েছে। মায়ের অসহায় মুখের দিকে তাকিয়ে কিছু বলতে গেলে রাবেয়া বলে, তুই না আমার আব্বা গু। শিমুল আর কিছু বলে না, দ্রুত পা ফেলে বিকট শব্দ করে দরজা বন্ধ করে দেয়। পল্টিবাজ বাপ সব জায়গায় গুটি জিতে নিতে যায়। স্বার্থপর লোক। খুব ভোরে চেঁচামেচির শব্দে পুষ্পর ঘুম ভেঙে যায়। বিছানা ছেড়ে হুড়মুড় করে উঠে দাঁড়ায়। বাহিরে গিয়ে বুঝতে পারে পাশের বাড়িতে আগুন লেগেছে। মিজান শেখ আর রোকসানা সেখানেই। পুষ্প কি ভেবে আবার ঘরে আসে। রোকসানার বালিশের কাছেই মোবাইলটা পড়ে রয়েছে। পুষ্প দ্রুত হাতে শিমুলের নাম্বারে ডায়াল করে। শিমুল কেটে দেয়। সেকেন্ড পরেই মোবাইলটা তার স্বরে চেঁচিয়ে উঠে। পুষ্প রিসিভ করে। হ্যালো। পুষ্পর গলা শুনতে পেয়ে শিমুল চোখ বন্ধ করে ফেলে। পুষ্প বাচ্চাদের মতো করে কাঁদে। এই তুমি কথা বলো না কেন? পুষ্প এই প্রথম শিমুলকে তুমি করে বলছে। শিমুলের খুশি হওয়ার কথা ছিল, অথচ কান্না পাচ্ছে। দীপ্তিময় চোখজোড়া লাল লাল হয়ে পানি জমে। লঘু গলায় বলে, ভালো আছিস জান? শিমুলের আদুরে কথায় কষ্টরা বুক চেপে ধরে। পুষ্প ফুপিয়ে ফুপিয়ে বলে, একটুও ভালো নেই গি। শিমুলের ঠোঁট কাঁপে। এই মেয়েটাকে সে একটুও শান্তি দিতে পারছে না। আবার আজকে কিনা অন্য মেয়ে তারই বাড়িতে বউ হওয়ার জন্য চলে আসছে। শিমুলের বুকটা ব্যথা করে। নিঃশ্বাস আটকে বলে, খুব ভালোবাসি আমার ফুলকে গি। পুষ্প ধুকরে কেঁদে উঠে। এই দুনিয়ার বেড়াজাল তার আর সহ্য হয় না। ভালোবাসায় এত কষ্ট কেন শিমুল? আমি সইতে পারছি না। মরে যাব। খুব গোপনে শিমুলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। পুষ্পর কান্না বুকে ছুরির মতো বসে যাচ্ছে। পুষ্পর কথা শুনে বলে, আমাকে সাথে নিয়েই মরিস পুষ্প। খবরদার একাম রতে যাবি না গি। পুষ্প বলে, আমাকে বিয়ে করবা তো? শিমুল বলে, করব তো। শিমুলের ফুল ছাড়া শিমুল গাছের দাম নেই যে গি। আম্মা এত মারে আমি সহ্য করতে পারছি না। আমাকে তোমার কাছে নিয়ে যাও না গি। শিমুল চোখ বন্ধ করে তার ফুলের নিষ্পাপ কথাগুলো শুনে। খুব শীঘ্রই কাছে নিয়ে আসব গু। পুষ্প বলে, অশান্তি লাগে গু। আমারও। তোমার বাড়িতে জানিয়েছ? শিমুল দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে। পুষ্পকে কেই মেনে নেয়নি, অথচ আজকে অন্য মেয়ে তার বাড়িতে আসবে, এটা যদি পুষ্প শুনতে পায়, ছোট মেয়েটা এই এত এত বিরহ নিতে পারবে না। জানিয়েছি। পুষ্প খুব আদুরে গলায় বলে, শোনো, আমি কিন্তু তোমাকে ছাড়া মরে যাব। মনে রেখো গু। শিমুলের চোখ দিয়ে পানি পড়ে। বেশি কথা বলতে পারে না। ছোট করে বলে, রাখব গু। রাখি, আম্মা চলে আসবে গু। শিমুল হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে। আচ্ছা গি। ফোন কাটার পরে শিমুলের ইচ্ছা করছে গড়াগড়ি দিয়ে কাঁদতে, কিন্তু পারে না।
তার পুষ্প তার কাছে আসতে চাইছে কিন্তু পুষ্পর বদলে আসছে আরেকজন। চলবে। বাবা মায়ের জায়গায় বাবা মা সঠিক। প্রেমে মাতাল হলে দুনিয়ার আর কিছুই ভালো লাগে না। একমাত্র প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার ইচ্ছা খুবলে খায়। মন্তব্য করেন না কেন?